এই মেয়েটিকে একজন ডাইনি 18 বছর ধরে টাওয়ারের উপর বন্দি করে রেখেছে, কেননা মেয়েটির চুলের মধ্যে ছিল এক জাদুকরী শক্তি, যেই শক্তির কারণেই ডাইনি মূলত তার সুন্দর চেহারা এবং যৌবন ধরে রেখেছিল। কিন্তু একদিন মেয়েটি ওই টাওয়ার থেকে বাইরে পালিয়ে যায়, আর তখনই ওই ডাইনি মেয়েটিকে মারার জন্য হন্যে হয়ে খুঁজতে থাকে। মেয়েটি কি পারবে নিজেকে বাঁচাতে? আর তাছাড়া মেয়েটি এই জাদুকরী ক্ষমতা তার চুলের ভেতরে কিভাবেই বা পেল? আমার দেখা অন্যতম মুভির এই অসাধারণ গল্পটি আজকে আপনাদেরকে শোনাবো। কথা দিচ্ছি গল্পটি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ঘটনার শুরুতেই আমাদেরকে নিয়ে যাওয়া হয় অনেক অনেক বছর আগের এক সময়ে। আকাশ থেকে তখন হঠাৎ করে এক ফোঁটা সূর্যের আলো মাটিতে এসে পড়ে, আর সেই আলো থেকে জন্ম নেয় উজ্জ্বল সোনালী রঙের অদ্ভুত সুন্দর একটা জাদুকরী ফুল। এই ফুলের ভিতরে ছিল এক ম্যাজিক্যাল পাওয়ার, যা যে কোনো অসুস্থ বা আহত মানুষকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারত। শুধু তাই নয়, এটি মানুষের হারানো যৌবনও ফিরিয়ে দিতে পারত। মাদার গোথেল নামের এক স্বার্থপর ও ডাইনি মহিলা এই জাদুকরী ফুলের সন্ধান পেয়ে যায়। সে এই ফুলটিকে নিজের কাছে লুকিয়ে রাখে, যাতে সে শত শত বছর ধরে নিজের যৌবন আর সৌন্দর্য ধরে রাখতে পারে। সে যখনই ওই ফুলের সামনে গিয়ে একটা বিশেষ ধরনের গান গায়, ফুলটা তখনই উজ্জ্বল হয়ে উঠত, আর গোথেলের বয়স কমিয়ে তাকে আবারও যুবতী বানিয়ে দিত। এভাবে বেশ কয়েক শতাব্দী কেটে যায়, আর এরপর ওই এলাকায় একটা রাজ্য গড়ে ওঠে। সেই রাজ্যের রানী তখন সন্তান সম্ভবা, কিন্তু হঠাৎ করেই তিনি এক অজানা ও ভয়ঙ্কর রোগে আক্রান্ত হন। রানীর অবস্থা এতই খারাপ হতে থাকে যে মনে হচ্ছিল সে হয়তো আর বাঁচবেনই না। রানী এবং তার অনাগত সন্তানকে বাঁচাতে পুরো রাজ্যের সৈন্য সামন্ত সেই ম্যাজিক্যাল ফুলের সন্ধানে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে একসময় তারা সত্যি সেই ফুলটা পেয়ে যায়। ফুলটা এনে তার নির্যাস দিয়ে রানীর চিকিৎসা করা হয়, এবং ম্যাজিকের মতো রানী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আর এর কিছুদিন পরে রানী এক ফুটফুটে সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয়। জাদুকরী ফুলের প্রভাবে এই রাজকন্যার মাথার চুলগুলো ছিল একদমই সোনালী রঙের, যা দেখলে মনে হতো যেন খাঁটি সোনা দিয়ে তৈরি। রাজা রানীর আনন্দের আর কোনো সীমা থাকে না। তারা আদর করে তাদের মেয়ের নাম রাখে রূপাঞ্জেল। তাদের একমাত্র মেয়ের জন্মদিন উদযাপন করতে রাজা আর রানী পুরো রাজ্য জুড়ে আকাশে হাজার হাজার জ্বলন্ত ফানুস উড়ায়। সবকিছু ভালোই চলছিল, কিন্তু এই আনন্দ বেশি দিন টিকল না। রাতের অন্ধকারে মাদার গোথেল চুপি চুপি রাজপ্রাসাদে ঢুকে পড়ে। তার লক্ষ্য ছিল রাজকন্যার জাদুকরী চুল কেটে নিজের কাছে রেখে দেওয়া, যাতে সে চিরকাল যুবতী থাকতে পারে। কিন্তু সে যখনই কাছে দিয়ে রূপঞ্জলের একগোছা চুল কেটে নেয়, সাথে সাথেই সেই চুলের সোনালী রং বদলে বাদামি হয়ে যায়, এবং তার ম্যাজিক্যাল শক্তিও পুরোপুরি নষ্ট হয়ে যায়। গোথেল তখন বুঝতে পারে যে এই জাদুকরী শক্তি আসলে চুলে নয়, বরং রাজকন্যার ভেতরেই রয়েছে। তাই সে উপায় না দেখে ছোট্ট শিশু রূপঞ্জলকে চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। আর ওই গোথেল ডাইনি রূপঞ্জলকে নিয়ে গহীন জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা অনেক উঁচু একটা টাওয়ারে চলে আসে। জায়গাটা এতই দুর্গম ছিল যে বাইরের পৃথিবীর কারোর পক্ষে সেখানে পৌঁছানো এক প্রকারই অসম্ভব ব্যাপার ছিল। গোথেল সেখানেই রূপঞ্জলকে নিজের মেয়ের মতো করে বড় করতে থাকে। সে তাকে বোঝায় যে বাইরের দুনিয়াটা খুবই ভয়ঙ্কর, সেখানে শুধু স্বার্থপর আর খারাপ মানুষের বসবাস। তাই বাইরের দুনিয়া থেকে সুরক্ষিত রাখতেই সে তাকে এই উঁচু টাওয়ারে বন্দি করে রেখেছে। রূপাঞ্জলও সহজ মনে গোথেলের সব কথা বিশ্বাস করে নেয়। অন্যদিকে নিজেদের আদরের সন্তানকে হারিয়ে রাজা রানী শোকে পাথর হয়ে যায়, কিন্তু তারা আশা ছাড়ে না। প্রতি বছর রূপঞ্জলের জন্মদিনে তারা আকাশে হাজার হাজার লণ্ঠন উড়াতেন এই আশায় যে একদিন হয়তো তাদের মেয়ে এই আলো দেখে ঘরে ফিরে আসবে। আর টাওয়ারের জানালা দিয়ে ছোট্ট রূপঞ্জলও প্রতি বছর বাইরে আকাশে উড়ে যাওয়া সেই আলো দেখতে পেত। সে বুঝতেই পারত না এই আলোগুলো কি, কিন্তু তার মন বলতো এই আলোগুলোর সাথে হয়তো কোনো এক অদ্ভুত সম্পর্ক তার রয়েছে। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা বছর পেরিয়ে যায়। রূপঞ্জল এখন বড় হয়ে গেছে। কয়েকদিন পরেই তার 18তম জন্মদিন। ছোটবেলা থেকে টাওয়ারে বন্দি থাকতে থাকতে তার জীবনটা একঘেয়ে হয়ে গিয়েছিল। সারাদিন সে ঘর পরিষ্কার করা, রান্না করা, বই পড়া আর ছবি আঁকা নিয়েই ব্যস্ত থাকত। বিশেষ করে ছবি আঁকতে সে খুবই ভালোবাসত। তার চুলগুলো বাড়তে বাড়তে এখন এতটাই লম্বা হয়ে গিয়েছিল যে শুধু চুল আঁচড়াতেই তার দিনের অর্ধেক সময় পার হয়ে যেত। টাওয়ারের দেয়ালে সে ওই ভাসমান আলোগুলোর ছবি এঁকে রেখেছিল। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল অন্তত একবারের জন্য হলো সে বাইরে গিয়ে নিজের চোখে ওই আলোগুলো দেখবে। সামনেই তার 18তম জন্মদিন।
জন্মদিন, তাই সে সাহস করে গোথেলের কাছে আবদার করে বসে যে সে এবারের জন্মদিনে বাইরে গিয়ে ওই ভাসমান আলোগুলো দেখতে চায়। কিন্তু গোথেল রেগে গিয়ে তাকে কড়া ধমক দেয়। সে আবারও পুরনো সেই ভয় দেখায়। বাইরের দুনিয়াতে শুধু খুনি আর ডাকাত ঘুরে বেড়ায়, তাই সে কোনোভাবেই রূপঞ্জলকে বাইরে যেতে দেবে না। গোথেলের বকা খেয়ে রূপঞ্জলের মন খুবই খারাপ হয়ে যায়। এরপর সে গোথেলের কাছে তার জন্মদিনের উপহার হিসেবে বিশেষ এক ধরনের রঙের আবদার করে, যা আনতে গোথেলকে অন্তত 3 দিনের জন্য অনেক দূরের এক জায়গায় যেতে হবে। রূপঞ্জলের মন ভালো করতে গোথেল 3 দিনের জন্য সেই রঙের খোঁজে বেরিয়ে পড়ে। শহরের অন্য প্রান্তে দেখা যায় ফ্লিন রাইডার নামে এক ধূর্ত ও সুদর্শন চোরকে। সে তার 2 জন পার্টনারকে সাথে নিয়ে রাজপ্রাসাদ থেকে রাজকন্যার সেই মহামূল্যবান মুকুটটা চুরি করে পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে পালাচ্ছিল। জঙ্গল দিয়ে পালানোর সময় হঠাৎ একটা জায়গায় এসে ফ্লিন তার পার্টনারদেরকে ধোঁকা দিয়ে মুকুট ভর্তি ব্যাগটা নিয়ে একাই পালিয়ে যায়। পেছনের প্রহরীরা তাকে হন্যে হয়ে ধাওয়া করতে থাকে। পাহারাদারদের সাথে ছিল ম্যাক্সিমাস নামের অত্যন্ত বুদ্ধিমান ও সাহসী একটা ঘোড়া। ম্যাক্সিমাস কোনোভাবেই ফ্লিনকে ছাড়তে রাজি ছিল না। সে একাই ফ্লিনকে ধাওয়া করতে করতে একদম জঙ্গলের গভীরে চলে আসে। ফ্লিন আর ম্যাক্সিমাসের মধ্যে রীতিমতো এক যুদ্ধ বেঁধে যায়। এক পর্যায়ে ফ্লিন ম্যাক্সিমাসের চোখ ফাঁকি দিয়ে একটা পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ে এবং হঠাৎ করেই সেই গহীন জঙ্গলে লুকিয়ে থাকা সেই গোপন টাওয়ারটা দেখতে পায়। ম্যাক্সিমাসের হাত থেকে প্রাণ বাঁচাতে সে দ্রুত টাওয়ারের দেয়াল বেয়ে একদম উপরে উঠে যায়। টাওয়ারের ভেতরে ঢুকে ফ্লিন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পেছন থেকে রূপঞ্জল একটা ফ্রাই প্যান দিয়ে ফ্লিনের মাথায় সজোরে আঘাত করে। ফ্লিন সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জীবনে এই প্রথম রূপঞ্জল বাইরের কোনো মানুষকে নিজের চোখে দেখল। প্রথমে সে একটু ভয় পেলেও পরে কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে যে এই লোকটা দেখতে মোটেও গোথেলের বলা সেই ভয়ঙ্কর আর নিষ্ঠুর দানবদের মতো নয়। সে অজ্ঞান ফ্লিনকে টেনে হিস্টে একটা আলমারির ভেতরে ঢুকিয়ে লুকিয়ে ফেলে, আর ফ্লিনের ব্যাগে থাকা মূল্যবান মুকুটটা সে একটা ছোট্ট হাড়ির ভেতরে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পরেই গোথেল বাইরে থেকে টাওয়ারে ফিরে আসে। রূপঞ্জল মনে মনে ভাবে আজ সে গোথেলকে ফ্লিনের কথা জানিয়ে প্রমাণ করে দেবে যে সে আর ছোট নেই। বাইরের মানুষের মোকাবেলা করার মতো সাহস ও বুদ্ধি তার হয়েছে। সে বেশ উৎসাহ নিয়ে গোথেলকে বলতে যায়, কিন্তু গোথেল রূপঞ্জলের কোনো কথাই শুনতে চায় না। সে রেগে গিয়ে রূপঞ্জলকে কড়া ধমক দিয়ে বলে, আমি তোমাকে 1000 বার বলেছি তুমি কোনোদিনে এই টাওয়ারের বাইরে যেতে পারবে না। বাইরের দুনিয়া খুবই খারাপ আর ভয়ঙ্কর। আমি যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। গোথেলের এই রাগী রূপ দেখে রূপঞ্জল খুবই ভয় পেয়ে যায় এবং সে ফ্লিনের ব্যাপারটা পুরোপুরি লুকিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সে তখন চালাকি করে গোথেলকে বলে যে জন্মদিনের উপহার হিসেবে আমার আর একটা রঙের দরকার, কিন্তু সেই রং আনার জন্য গোথেলকে অনেক দূরে যেতে হবে। রূপঞ্জলের এই কথায় রাজি হয়ে গোথেল কয়েকদিনের জন্য সেই রঙের খোঁজে আবারও বেরিয়ে পড়ে। গোথেল চলে যাওয়ার পর রূপঞ্জল আলমারি থেকে ফ্লিনকে বের করে আনে। এরপর সে তার লম্বা জাদুকরি চুল দিয়ে ফ্লিনকে একটা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে ফেলে। কিছুক্ষণ পর ফ্লিনের জ্ঞান ফিরলে সে নিজেকে এভাবে সোনালি চুল দিয়ে বাঁধা অবস্থায় দেখে রীতিমতো অবাক হয়ে যায়। রূপঞ্জল তখন ফ্লিনকে জেরা করতে শুরু করে, তুমি কে? এখানে কিভাবে এসেছো? তুমি কি আমার জাদুকরি চুল চুরি করতে এসেছো? ফ্লিন তখন ফ্ল্যাট করে তাকে বলতে থাকে যে আমি ফ্লিন রাইডার, আমি তোমার চুল টুল চুরি করতে আসিনি। আমি তো শুধু প্রহরীদের হাত থেকে প্রাণ বাঁচাতে এখানে লুকিয়েছিলাম। রূপঞ্জল তখন ফ্লিনকে জানায় যে সে তার ব্যাগে থাকা মুকুটটা এমন এক গুপ্ত জায়গায় লুকিয়ে রেখেছে যা তুমি কোনোদিনও খুঁজলেও পাবে না। নিজের মুকুটটা হারিয়ে ফ্লিন মরিয়া হয়ে ওঠে। তখন রূপঞ্জল ফ্লিনকে একটা শর্ত দেয়। সে তখন ফ্লিনকে বলে যে আগামীকাল আমার জন্মদিন, যদি তুমি আমাকে এখান থেকে বাইরে নিয়ে গিয়ে ওই আকাশে ভাসমান আলোগুলো দেখাও আর নিরাপদে আমাকে এখানে আবার ফিরিয়ে আনো, তবেই আমি তোমাকে তোমার মুকুট ফেরত দেব। আর যদি রাজি না হও তবে তুমি এই মুকুট জীবনেও ফেরত পাবে না। ফ্লিন তো এই অদ্ভুত প্রস্তাবে রীতিমতো আকাশ থেকে পড়ে। প্রথমত সে কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ বাইরে প্রহরীরা আর ওই ভয়ঙ্কর ঘোড়াটা তাকে খুঁজছে। কিন্তু মুকুটের কথা ভেবে আর কোনো উপায় না দেখে সে শেষ পর্যন্ত রূপঞ্জলের শর্তে রাজি হয়ে যায়। শর্ত অনুযায়ী জীবনের প্রথমবারের মতো রূপঞ্জল টাওয়ারের জানালা দিয়ে বাইরে পা রাখে। টাওয়ার থেকে নিচের লম্বা চুল বেয়ে নিচে নামার সময় তার মনের ভেতর কেমন যেন ভয় কাজ করছিল, তেমনি এক অদ্ভুত বাঁধ ভাঙা আনন্দও হচ্ছিল। অবশেষে সে যখন মাটিতে পা রাখে, নরম ঘাসের স্পর্শে তার পুরো শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। খোলা বাতাস, গাছের সবুজ পাতা আর পৃথিবীর সৌন্দর্য দেখে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে পাগলের মতো একবার দৌড়ায় তো পরক্ষণে আবার হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু একই সাথে তার মনের ভেতর অপরাধবোধ কাজ করছিল। পরক্ষণেই সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। সে
কি তার মা গোথেলকে ধোকা দিয়ে খুব বড় কোনো ভুল করে ফেললো? মা জানলে কতটাই না কষ্ট পাবে। ফ্লিন তখন রূপঞ্জলের এই অদ্ভুত আচরণ আর পাগলামি দেখে বেশ বিরক্ত হচ্ছিল, কিন্তু মুকুটের আশায় তাকে সবকিছু মুখ বুজে সহ্য করতে হচ্ছিল। এরপর তারা দুজন মিলে সেই ভাসমান আলোর খোঁজে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এদিকে জঙ্গলের রাস্তায় যাওয়ার সময় গোথেল হঠাৎ রাজপ্রাসাদের সেই ভয়ঙ্কর ঘোড়া ম্যাক্সিমাসকে দেখতে পায়। ঘোড়ার পিঠে কাউকে না দেখে গোথেলের মনে খটকা লাগে। সে দ্রুত টাওয়ারের দিকে ছুটতে থাকে। টাওয়ারের নিচে এসে রূপঞ্জলের নাম ধরে বারবার ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া মেলে না। গোথেল বুঝতে পারে বড় কোনো বিপদ হয়েছে। সে লুকানো পাথর সরিয়ে গোপন দরজা দিয়ে টাওয়ারের ভেতরে ঢোকে। সেখানে গিয়ে সে দেখে যে রূপঞ্জল আর ওখানে নেই। গোথেল তখন পাগল হয়ে পুরো টাওয়ার তন্ন তন্ন করে খোঁজার পর একটা হাড়ির ভেতরে সেই মুকুট আর ফ্লিন রাইডারের একটা ওয়ান্টেড পোস্টার খুঁজে পায়। গোথেলের আর বুঝতে বাকি থাকে না যে রূপঞ্জল সেই চোরের সাথেই পালিয়েছে। সে সাথে সাথে একটা ধারালো ছুরি সাথে নিয়ে রূপঞ্জলকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ফ্লিন মনে মনে একটা ফোন দিয়ে আটে। সে ভাবছিল কিভাবে রূপঞ্জলকে ভয় দেখিয়ে আবারও টাওয়ারে ফেরত পাঠানো যায়, যাতে সে তার মুকুটটা নিয়ে একাই পালাতে পারে। তাই সে রূপঞ্জলকে একটা জঙ্গলের ভিতর স্নুগনি ডাকলিন নামের অতি ভয়ঙ্কর একটা কুখ্যাত পানশালায় নিয়ে যায়। আর ওই জায়গাটা ছিল ওই রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর আসামিদের আস্তানা। ফ্লিন ভেবেছিল এই ভয়ঙ্কর চেহারার লোকগুলোকে দেখলে রূপঞ্জল ভয় পেয়ে নিজেই বাড়িতে ফিরে যেতে চাইবে। ওখানে ঢোকার পর গুন্ডারা যখন ফ্লিনকে চিনে ফেলে, তখন তারা তাকে ধরে প্রহরীদের হাতে তুলে দিতে চায়, যাতে তারা মোটা অঙ্কের পুরস্কার পাবে। গুন্ডারা যখন ফ্লিনকে মারতে যাবে, ঠিক তখনই রূপঞ্জল সাহসের সাথে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। সে তাদের অনুরোধ করে বলে যে দয়া করে ওকে ছেড়ে দিন। ওর সাহায্যে আমাকে ওই ভাসমান আলোগুলো দেখতে যেতে হবে। এটা আমার সারা জীবনের স্বপ্ন। তোমাদের কি কোনো স্বপ্ন নেই? তোমরা কি কখনো কোনো স্বপ্ন দেখোনি? রূপঞ্জলের এই একটি মাত্র কথাতেই ওই ভয়ঙ্কর গুন্ডাদের মন একদম গলে যায়। তারা সবাই মিলে গান গেয়ে নিজেদের স্বপ্নের কথা বলতে শুরু করে। কেউ পিয়ানো বাজাতে চায়, কেউ বা ভালোবাসে ফুল, আবার কেউ বা পুতুল বানাতে চায়। রূপঞ্জল খুব সহজেই তাদের সবার মন জয় করে নেয়। ঠিক সেই সময়ে গোথেল সেখানে এসে পৌঁছায় এবং জানালা দিয়ে লুকিয়ে সব কিছু দেখতে পায়, কিন্তু ভেতরে অনেক লোক থাকায় সে রূপঞ্জলকে কিছুই বলতে পারে না। হঠাৎ সেখানে রাজপ্রাসাদের প্রহরীরা এসে হাজির হয়। ফ্লিনের সেই দুই পুরনো পার্টনার প্রহরীদেরকে সঙ্গে করে এখানে নিয়ে এসেছিল। ফ্লিনকে ধরার জন্য তারা পুরো পানশালা ঘিরে ফেলে, কিন্তু ওখানকার সেই গুন্ডারা এখন রূপঞ্জলের বন্ধু হয়ে গিয়েছে। তারা একটা গোপন সুড়ঙ্গ দিয়ে রূপঞ্জল আর ফ্লিনকে পালানোর ব্যবস্থা করে দেয়, কিন্তু প্রহরীরা আর সেই ভয়ঙ্কর ঘোড়া ম্যাক্সিমাস তাদের পিছু নেয়। সুড়ঙ্গ পার হয়ে তারা একটা খাদের কাছে চলে আসে। রূপঞ্জল তার লম্বা চুল দিয়ে একটা গাছের ডাল পেঁচিয়ে শূন্য ঝুলে খাদের ওপারে পৌঁছায়। এরপর ফ্লিনও ওপারে যায়, কিন্তু সেখানে ঘোড়া ম্যাক্সিমাস এসে ফ্লিনকে আক্রমণ করে বসে। ফ্লিন আর ম্যাক্সিমাসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে পাহাড়ের উপরে থাকা বাঁধ ভেঙে পড়ে। বাঁধের বিশাল জলরাশি প্রচন্ড বেগে ধেয়ে আসতে থাকে। প্রাণ বাঁচাতে রূপঞ্জল আর ফ্লিন দৌড়ে একটা অন্ধকার গুহার ভেতরে ঢুকে পড়ে, কিন্তু গুহার মুখটা বড় বড় পাথর পড়ে বন্ধ হয়ে যায় আর গুহার ভেতরে হু হু করে পানি ঢুকতে শুরু করে দেয়। তারা দুজনে মিলে অনেক চেষ্টা করে পাথর সরানোর জন্য, কিন্তু পাথরগুলোকে তারা একটুও নড়াতে পারে না। উল্টো পাথর সরাতে গিয়ে ফ্লিনের হাত মারাত্মকভাবে কেটে যায়। গুহায় পানি বাড়তে বাড়তে তাদের গলার কাছে চলে আসে, কিন্তু পালানোর তো আর কোনো রাস্তা নেই। মৃত্যুর সামনে দাঁড়িয়ে তারা দুজনেই চরম হতাশ হয়ে যায়। রূপঞ্জল তখন কাঁদতে কাঁদতে বলে, সব আমার দোষ, আমার জন্যই আজ আমাদের এই অবস্থা হয়েছে। তখন ফ্লিন মনে করে যে সে হয়তো আর বাঁচবে না, তাই মৃত্যুর আগে সে রূপঞ্জলকে নিজের একটা গোপন কথা বলে দেয়। সে তাকে জানায় যে তার নাম আসলে ফ্লিন রাইডার নয়, তার আসল নাম হলো ইউজিন। ইউজিনের এই কথা শুনে রূপঞ্জলেরও মনে হয় তারও একটা গোপন কথা বলা উচিত। সে তখন তাকে বলে যে আমার একটা ম্যাজিক আছে, আমি যখন গান গাই তখন আমার চুলগুলো আলো ছড়ায়। এই কথা বলার সাথে সাথেই রূপঞ্জল গান গাইতে শুরু করে দেয়, আর ম্যাজিকের মতো গুহার নিকষ অন্ধকারে রূপঞ্জলের চুলগুলো উজ্জ্বল সোনালি আলোয় জ্বলজ্বল করে ওঠে। এই আলোতে তারা দেখতে পায় গুহার একদম নিচে পানি বেরিয়ে যাওয়ার একটা রাস্তা রয়েছে। তারা দ্রুত সাঁতার কেটে সেই পাথর সরিয়ে রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। অন্যদিকে ফ্লিনের সেই দুই পার্টনার প্রহরীদের হাত থেকে পালিয়ে জঙ্গলে লুকিয়েছিল। গোথেল তাদের কাছে যায়। সে জানতে পারে যে তারা ফ্লিনের উপর প্রতিশোধ নিতে চায়। তারা দুজন তখন গোথেলকে বলে যে আমরা ফ্লিনের উপর প্রতিশোধ নিতে চাই। গোথেল তখন তাদেরকে বিপুল ধন সম্পদের লোভ দেখিয়ে নিজের দলে টেনে নেয় এবং ফ্লিন ও রূপঞ্জলের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে দেয়। গুহা থেকে বেঁচে ফেরার পর তারা জঙ্গলের এক নিরাপদ জায়গায় আগুন জ্বালিয়ে রাতের আশ্রয় নেয়। রূপঞ্জল
রূপাঞ্জল খেয়াল করে যে পাথর সরাতে গিয়ে ইউজিনের হাত মারাত্মকভাবে কেটে গেছে। সে ইউজিনকে বলে যে সে যেন কিছু না ভেবে চুপচাপ বসে থাকে এবং যাই দেখুক না কেন ভয় পেয়ে যেন চিৎকার না করে। এরপর রূপাঞ্জল তার জাদুকরি চুল দিয়ে ইউজিনের আহত হাতটা আলতো করে পেঁচিয়ে ধরে সেই ম্যাজিক্যাল গানটা গাইতে শুরু করে। আর তখনই চোখের পলকে রূপাঞ্জলের চুলগুলো উজ্জ্বল সোনালী আলোয় জ্বলজ্বল করে ওঠে আর ম্যাজিকের মতো ইউজিনের হাত পুরোপুরি ঠিক হয়ে যায়। এই অদ্ভুত ম্যাজিক্যাল কাণ্ড দেখে ইউজিনের চোখ তো কপালে ওঠার অবস্থা। সে ভাবতেই পারছিল না এমন কিছু সত্যিই হতে পারে। রূপাঞ্জল তখন ইউজিনকে বুঝিয়ে বলে যে কেন গোথেল তাকে সারা জীবন ওই টাওয়ারে বন্দি করে রেখেছিল, কারণ বাইরের দুনিয়ার মানুষজন জানলে তার এই জাদুকরি চুলের অপব্যবহার করত। ইউজিন তখন রূপাঞ্জলের এই কষ্টের কথা শুনে খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। সে তখন রূপাঞ্জলের কাছে গিয়ে নিজের জীবনের গোপন গল্প শেয়ার করে। সে জানায় যে ছোটবেলায় সে এক অনাথ আশ্রমে বড় হয়েছে। সেখানে সে ফ্লিন রাইডার নামে এক কাল্পনিক হিরোর বই পড়ত। সেই হিরো ছিল অনেক সাহসী আর ধনী। অনাথ আশ্রমে থাকার সময় সে স্বপ্ন দেখত একদিন সেও ওই হিরোর মতো অনেক বড় আর ধনী হবে, কেউ তাকে আটকাতে পারবে না। আর সেই স্বপ্ন থেকেই সে নিজের আসল নাম ইউজিন পাল্টে ফ্লিন রাইডার রেখেছিল এবং বাধ্য হয়ে চুরির পথ বেছে নিয়েছিল। এই গল্পগুলো শেয়ার করার মাধ্যমে তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত সুন্দর আর মিষ্টি বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। কিছুক্ষণ পরে ইউজিন যখন আগুন জ্বালানোর জন্য আরো কিছু কাঠ আনতে জঙ্গলের একটু গভীরে যায়, ঠিক তখনই অন্ধকারের বুক চিরে সেখানে মাদার গোথেল এসে হাজির হয়। গোথেলকে দেখে রূপাঞ্জল খুবই চমকে ওঠে। গোথেল তাকে জোর করে টাওয়ারে ফিরে যাওয়ার জন্য চাপ দিতে থাকে, কিন্তু রূপাঞ্জল পরিষ্কার জানিয়ে দেয় যে সে এখন আর টাওয়ারে ফিরবে না। সে বলে যে ইউজিন তাকে পছন্দ করে এবং ইউজিন মোটেও খারাপ মানুষ নয়। সে রূপাঞ্জলকে ঠিকই ওই আলো দেখাতে নিয়ে যাবে। গোথেল তখন রূপাঞ্জলের কথায় তাচ্ছিল্য করে হাসে। সে রূপাঞ্জলের হাতে সেই মুকুট ভর্তি ব্যাগটা ধরিয়ে দিয়ে বলে ইউজিন শুধু এই মুকুটটা চায়, তুমি ওকে এটা দিয়ে দেখো, মুকুট পেলেই সে এখান থেকে ধোকা দিয়ে তোমাকে একা রেখে পালিয়ে যাবে। রূপাঞ্জলের মনে সন্দেহ ঢুকিয়ে দিয়ে গোথেল অন্ধকারে মিলিয়ে যায়। রূপাঞ্জল তখন খুবই চিন্তায় পড়ে যায় এবং ব্যাগটা লুকিয়ে রাখে। সে তখন সিদ্ধান্ত নেয় মুকুটটা সে এখনই ইউজিনকে দেবে না। পরদিন সকালে এক অদ্ভুত কাণ্ড ঘটে যায়। রাজপ্রাসাদে সেই ভয়ঙ্কর ঘোড়া ম্যাক্সিমাস খুঁজতে খুঁজতে একদম তাদের ওখানে চলে আসে। সে এসে ইউজিনকে আক্রমণ করে বসে। তাদের দুজনের মধ্যে আবার ধস্তাধস্তি শুরু হলে রূপাঞ্জল এগিয়ে এসে ম্যাক্সিমাসকে শান্ত করার চেষ্টা করে। রূপাঞ্জলের জাদুকরি স্পর্শ আর মিষ্টি কথায় ম্যাক্সিমাস একদমই শান্ত হয়ে যায়। সে ম্যাক্সিমাসকে আদর করে বোঝায় যে আজ আমার জন্মদিন আর এই দিনটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের দিন। সে ম্যাক্সিমাসকে অনুরোধ করে যেন অন্তত আজকের দিনটা যেন সে ইউজিনকে ছেড়ে দেয় এবং তাদেরকে সাহায্য করে। রূপাঞ্জলের ভালোবাসায় ম্যাক্সিমাসের মন গলে যায়। সে রূপাঞ্জলের শর্তে রাজি হয়ে যায় এবং তাদের সাথে যেতে সম্মত হয়। এরপর ইউজিন, রূপাঞ্জল আর ম্যাক্সিমাস মিলে একসাথে শহরের দিকে রওনা হয়। রাজপ্রাসাদের শহরে পৌঁছানোর পর রূপাঞ্জলের চোখের সামনে যেন এক নতুন পৃথিবী খুলে যায়। শহরের এত মানুষ, রাস্তার পাশে রকমারি দোকান, বাচ্চাদের খেলাধুলা আর রঙিন উৎসব, এসব দেখে রূপাঞ্জল খুশিতে আত্মহারা হয়ে ওঠে। জীবনের প্রথমবার সে এত মানুষের ভিড়ে মিশে যায়। সে রাস্তার শিল্পীদের সাথে নাচ গান করে, লাইব্রেরিতে গিয়ে সে বই পড়ে আর খোলা মনে পুরো শহরটা ঘুরে বেড়ায়। হাঁটতে হাঁটতে রূপাঞ্জল হঠাৎ প্রাসাদের দেয়ালের সামনে এসে দাঁড়ায়। সেখানে রাজা রানী আর তাদের হারিয়ে যাওয়া রাজকন্যার একটা বিশাল ছবি আঁকা ছিল। ছবিটা দেখে রূপাঞ্জলের বুকের ভিতর কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হতে থাকে। সে বুঝতে পারছিল না কেন রাজকন্যার ছবিটার সাথে তার নিজের এত মিল, কিন্তু সে এসব বেশি না ভেবে আবার শহরের আনন্দে মেতে ওঠে। পুরো দিনটা তারা দারুণ আনন্দে কাটায়। ধীরে ধীরে শহরের বুকে সন্ধ্যা নেমে আসতে শুরু করে। আজ রাতেই আকাশে উড়ানো হবে সেই জাদুকরি লণ্ঠন। ইউজিন তখন একটা ছোট্ট নৌকা ভাড়া করে ইউজিন রূপাঞ্জলকে নিয়ে নদীর সেই জায়গায় যাত্রা শুরু করে যেখান থেকে ভাসমান আলোগুলো সবচেয়ে সুন্দরভাবে দেখা যাবে। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে পুরো রাজ্য যেন এক মায়াবী রূপ ধারণ করে। রূপাঞ্জল আর ইউজিন একটা ছোট্ট নৌকায় বসে নদীর শান্ত জলে ভাসছিল। রূপাঞ্জল কিছুটা নার্ভাস হয়ে পড়ে। সে ইউজিনকে বলে, আমি সারা জীবন ধরে আজকের এই দিনটার স্বপ্ন দেখেছি, কিন্তু এখন আমার খুব ভয় হচ্ছে যদি আমার স্বপ্নটা বাস্তবে ততটা সুন্দর না হয়। ইউজিন হেসে রূপাঞ্জলকে আশ্বস্ত করে বলে যে অবশ্যই সুন্দর হবে, আর যদি সুন্দর নাও হয় তবে তুমি এরপর বেঁচে থাকার জন্য নতুন কোনো স্বপ্ন খুঁজে নেবে। ঠিক তখনই রাজপ্রাসাদ থেকে রাজা ও রানী রাতের আকাশে প্রথম লণ্ঠনটি উড়িয়ে দেয়। এরপর চারপাশ থেকে হাজার হাজার জ্বলন্ত লণ্ঠন আকাশে উঠতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো আকাশ যেন সোনালী আলোয় ভরে যায়। চারপাশের এই দৃশ্য এতই জাদুকরি আর সুন্দর ছিল যে রূপাঞ্জলের মনে হচ্ছিল সে যেন স্বর্গে বসে আছে। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আজ সত্যি হয়েছে। এই জাদুকরি মুহূর্তে রূপাঞ্জলের মনে ইউজিনের প্রতি এক গভীর ভালোবাসা আর বিশ্বাসের জন্ম নেয়। সে তার কাছে লুকিয়ে রাখা সেই মুকুট ভর্তি ব্যাগটা ইউজিনের হাতে তুলে দিয়ে বলে, আমি এটা আর লুকিয়ে রাখতে চাই না,
তুমি আমার কাছে এই মুকুটের চেয়েও অনেক বেশি দামি। ইউজিন আর রূপঞ্জল যখন একে অপরের খুব কাছাকাছি আসে ঠিক তখনই ঘটে এক বিশাল বিপত্তি। নদীর তীরে ইউজিন হঠাৎ করে তার সেই পুরনো পার্টনারদেরকে দেখতে পায়। সে রূপঞ্জলকে নৌকায় অপেক্ষা করতে বলে মুকুটটা নিয়ে তাদের কাছে যায়। ইউজিন ভেবেছিল মুকুটটা তাদের দিয়ে সে সব ঝামেলা চিরতরে চুকিয়ে ফেলবে, কিন্তু ওই দুই পার্টনার তো আগে থেকেই মাদার গোথেলের সাথে হাত মিলিয়ে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনেছিল। তারা ইউজিনকে বলে, আমাদের আর এই সামান্য মুকুট চাই না, এর চেয়ে 1000 গুণ দামি জিনিস আমরা পেয়ে গেছি, আর সেটা হলো ওই জাদুকরি চুলের মেয়েটা। এরপর তারা অতর্কিত হামলা করে ইউজিনকে ধোঁকা দিয়ে তাকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারা ইউজিনকে একটা নৌকায় তুলে তার সাথে মুকুটটা দিয়ে প্রাসাদের প্রহরীর দিকে ভাসিয়ে দেয়। তাদের মূল উদ্দেশ্য ছিল সবাই যেন মনে করে ইউজিন মুকুট নিয়ে রূপঞ্জলকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। এরপর ওই দুই ভয়ঙ্কর গুন্ডা রূপঞ্জলের কাছে গিয়ে তাকে ধরার চেষ্টা করে। তারা রূপঞ্জলকে মিথ্যা বলে যে ইউজিন মুকুট পেয়ে তাকে একা ফেলে পালিয়ে গেছে। রূপঞ্জল কিছুতেই তাদের কথা বিশ্বাস করতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে চারদিকে ইউজিনকে খুঁজতে থাকে। ঠিক তখনই সেখানে মাদার গোথেল এসে হাজির হয়। গোথেল একটা লাঠি দিয়ে ওই দুই গুন্ডাকে আঘাত করে অজ্ঞান করার নাটক করে। সে রূপঞ্জলকে বুকে জড়িয়ে ধরে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম বাইরের দুনিয়া খুবই খারাপ আর স্বার্থপর, মানুষ শুধু নিজের স্বার্থই বোঝে। ওই ইউজিন শুধু মুকুটটাই চেয়েছিল, আর সেটা পেয়েই সে তোমাকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। গোথেলের এই কথায় রূপঞ্জলের সরল হৃদয় একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সে ভেবেছিল ইউজিন তাকে হয়তো সত্যিই ভালোবাসে, কিন্তু এখন তার মনে হতে থাকে ইউজিন তাকে শুধু ব্যবহার করেছে। বুক ভরা কষ্ট, কান্না আর চরম হতাশা নিয়ে রূপঞ্জল আর কোনো উপায় না দেখে গোথেলের সাথে আবার সেই বন্দি টাওয়ারে ফিরে যায়। অন্যদিকে প্রহরীরা ভাসমান নৌকা থেকে ইউজিনকে ধরে ফেলে। মুকুট চুরির অপরাধে তাকে সোজা কারাগারে নিয়ে যাওয়া হয় এবং পরের দিন সকালেই তার ফাঁসির আদেশ দেওয়া হয়। ইউজিন বুঝতে পারে যে তাকে এবং রূপঞ্জলকে বিশাল একটা বড় ফাঁদে ফেলা হয়েছে। সে কারাগার থেকে রূপঞ্জলকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু লোহার কারাগারের ভেতর তার কিছুই করার ছিল না। রূপঞ্জলের জন্য সে নিজের প্রাণও দিয়ে দিতে রাজি ছিল, কিন্তু নিয়তি যেন তাদের একদমই আলাদা করে দিয়েছিল। এদিকে টাওয়ারে ফিরে আসার পর রূপঞ্জল শোকে পাথর হয়ে তার বিছানায় শুয়েছিল। গোথেল তাকে খাবার দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ রূপঞ্জলের নজর যায় তার নিজের একা টাওয়ারের দেয়ালের ছবিগুলোর দিকে। সে খুব ভালোভাবে লক্ষ্য করে দেখে যে সেই ছোটবেলা থেকে তার অজান্তেই টাওয়ারের প্রতিটা জায়গায় একটা বিশেষ নকশা এঁকে রেখেছে, আর সেই নকশাটা হুবহু রাজপ্রাসাদের সেই সূর্য প্রতীকের মতো। এরপর তার মনের ভেতর পুরনো সব স্মৃতি ফ্ল্যাশব্যাকে ভেসে উঠতে থাকে। সে বুঝতে পারে রাজপ্রাসাদের হারিয়ে যাওয়া সেই রাজকন্যার ছবির চেহারার সাথে তার চেহারার কেন এত মিল। তার চোখের সামনে যেন সব সত্য জলের মতো পরিষ্কার হয়ে যায়। সে এও বুঝতে পারে যে সেই হলো এই রাজ্যের হারিয়ে যাওয়া ওই রাজকন্যা, আর মাদার গোথেল কোনোদিনও তার আসল মা ছিল না। সে তাকে চুরি করে সারা জীবন নিজের স্বার্থে এই টাওয়ারে বন্দি করে রেখেছে। সত্যিটা জানার পর রূপঞ্জলের ভেতরে এক নতুন আগুনের জন্ম নেয়। সে গোথেলের দিকে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলে, আমি এতদিন সব ভুল বুঝেছিলাম। আমি বুঝতে পেরেছি যে আমি কে। তুমি আমার মা নও, তুমি আমাকে চুরি করে এই টাওয়ারে বন্দি করে রেখেছিলে। গোথেল রূপঞ্জলের এই কঠিন রূপ দেখে কিছুটা হকচকিয়ে যায়, কিন্তু সে মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে রূপঞ্জলকে ভয় দেখাতে শুরু করে দেয়। সে বুঝে ফেলে যে এখন আর রূপঞ্জলকে মিথ্যা বলে আটকে রাখা সম্ভব নয়, তাই সে জোর করে রূপঞ্জলকে টাওয়ারের এক কোণায় আটকে ফেলে। এদিকে কারাগারে ইউজিনের ফাঁসির সময় ঘনিয়ে আসতে থাকে। ঠিক সেই মুহূর্তে রাজপ্রাসাদের সেই সাহসী ঘোড়া ম্যাক্সিমাস আর সেই পানশালার গুন্ডারা মিলে কারাগারের প্রহরীকে বোকা বানিয়ে ইউজিনকে জেল থেকে বের করে আনে। ইউজিন জানত রূপঞ্জল এখন চরম বিপদে আছে, তাই সে পাগলের মতো ম্যাক্সিমাসের পিঠে চড়ে টাওয়ারের দিকে ছুটতে থাকে। টাওয়ারে পৌঁছে ইউজিন চিৎকার করে রূপঞ্জলকে ডাকতে থাকে। রূপঞ্জল টাওয়ারের উপর থেকে জানালা দিয়ে ইউজিনকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে তার লম্বা চুল জানালা দিয়ে নিচে নামিয়ে দেয়, যেন ইউজিন উপরে উঠে আসতে পারে। ইউজিন কিছু না ভেবেই চুল ধরে দ্রুত উপরে উঠতে শুরু করে, কিন্তু টাওয়ারের উপরে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই মাদার গোথেল পেছন থেকে এসে ইউজিনকে এক ভয়ঙ্কর ধারালো ছুরি দিয়ে পিঠে সজোরে আঘাত করে। ইউজিন যন্ত্রণায় আর্তনাদ করে গোথেল রূপঞ্জলকে জোর করে শিকল দিয়ে বেঁধে ফেলে। ইউজিন যখন নিচে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, ঠিক তখনই রূপঞ্জল সব বাধা ভেঙে ইউজিনের কাছে ছুটে যাওয়ার চেষ্টা করে। সে গোথেলকে বলে, আমি তোমার সাথে যেতে রাজি আছি, যদি তুমি আমাকে একবার ইউজিনের সাথে দেখা করার অনুমতি দাও। গোথেল রূপঞ্জলকে বেঁধে নিয়ে ইউজিনের কাছে আসে। ইউজিন তখন মৃত্যুসজ্জায়। সে রূপঞ্জলকে দেখে মৃদু হাসে।
এবং রূপঞ্জলের সেই লম্বা চুলগুলো কেটে ফেলে। চুলগুলো কাটতেই তার জাদুকরী ক্ষমতা চিরতরে হারিয়ে যায়। আর রূপঞ্জলের জাদুকরী শক্তি শেষ হয়ে গেলেই গোথেল মুহূর্তের মধ্যেই একজন বৃদ্ধা হতে শুরু করে। আর সেই মায়াবী রূপ হারিয়ে সে এক কুৎসিত বৃদ্ধা ডাইনিতে পরিণত হয়। সে ভয়ে চিৎকার করতে করতে টাওয়ার থেকে নিচে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশে যায়। মাদার গোথেল চিরতরে শেষ হয়ে যায়। কিন্তু ইউজিন তখন মৃত্যুর কোলে ঢলে পড়ে। রূপঞ্জল পাগলের মতো ইউজিনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার চোখের জল ইউজিনের ক্ষততে গিয়ে পড়ে। তখনই এক অদ্ভুত কাণ্ড ঘটে যায়। রূপঞ্জলের সেই পবিত্র ভালোবাসার স্পর্শে ইউজিনের ক্ষতস্থান থেকে জাদুকরী আলো বিস্ফোরিত হতে শুরু করে এবং ইউজিন অলৌকিকভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। ইউজিন চোখ খুলে রূপঞ্জলকে দেখে অবাক হয়ে যায়। তাদের দুজনের চোখেই তখন ভালোবাসার পানি এসে যায়। এরপর তারা দুজনে মিলে রাজপ্রাসাদে ফিরে যায়। রাজা আর রানী তাদের হারানো মেয়েকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। পুরো রাজ্যে তখন আনন্দের বন্যা বয়ে যায়। রাজা আর রানীর নির্দেশে পুরো রাজ্যে বিশাল উৎসবের আয়োজন করা হয়। আকাশে তখন হাজার হাজার লণ্ঠন ওড়ানো হয়। কিন্তু এবার আর কোনো শোকের নয়, বরং রাজকন্যার ঘরে ফেরার আনন্দের লণ্ঠন। এবং এর বেশ কিছুদিন পরে ইউজিন আর রূপঞ্জলের রূপকথার মতো বিয়ে সম্পন্ন হয়ে যায়। এখন রূপঞ্জল সেই টাওয়ারের বন্দি জীবন থেকে মুক্তি পেয়ে যায়। আর সেই সাথে ইউজিনও এখন ওই রাজ্যের জামাই হয়ে যায়। এরপর তোরা সুখে শান্তিতে বাস করতে থাকে। তবে এমনই এই মেয়েটার কাছেও এক জাদুকরী ক্ষমতা ছিল। সে তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে একাই নিজের পরিবারকে বাঁচিয়ে নেয়। কিন্তু শুরুতে এই ক্ষমতা তার কাছে ছিল না। কিভাবে বা সে এই ম্যাজিক্যাল পাওয়ার পেয়েছিল? এই গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।